আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লি ছেড়ে দেশের পথে রওনা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে এক ঝাঁক প্রতিনিধি ছুটে এলেন ভারতে বাণিজ্য শুল্কের আলোচনা চূড়ান্ত করতে। শুনতে পাচ্ছি যেসব বিষয়ে এতদিন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না, পুতিনের ভারত সফরের পর সেই বিষয়গুলো নিয়ে আর দেরি করতে চায়নি আমেরিকা, সেগুলো চূড়ান্ত হয়ে গেছে এবং ভারত আমেরিকা বাণিজ্য শুল্ক চুক্তি কয়েকদিনের মধ্যে সই সাবুত হয়ে যাবে। এই আলোচনা দিয়ে শুরু করলাম বটে, কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো এখন, একদিক দিয়ে সেটা বাণিজ্য শুল্কের চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো ভারতের সুরক্ষা, সেই সমস্ত ব্যাপার নিয়ে। দিল্লিতে ভারত আমেরিকার দুদিনের সন্ত্রাসবাদী বিরোধী বৈঠক হয়ে গেল। দিল্লিতে হওয়া এই দুদিনের ভারত আমেরিকা বৈঠকে দুপক্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা আরও গভীর করেছে। বিশেষ করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস, আল কায়দা এদের ওপরে আরও শক্ত করে প্রতিবন্ধ লেগে গেল। ড্রোন, এআই ব্যবহার ও টেরর ফান্ডিং ঠেকানোকে কেন্দ্র করে কৌশলগত সমন্বয়কে নতুন স্তরে তুলে নিল ভারত আমেরিকা দুই দেশ। কারা যেন বলছিল আমেরিকা এখন ভারতকে ছেড়ে পাকিস্তানকে এবং পাকিস্তানের পোলা বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে নাকি কোলে তুলে নিয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে এই প্রতিবেদনটা শুনুন। গত কিছুদিন ধরে বলে যাচ্ছি, গত কয়েক মাস ধরে বেশ কিছু বেগরবাই করার পর ট্রাম্প সাহেব অবশেষে ঠিক লাইনে ফিরছেন নানান চাপের ফলে। সেই ফেরার এক নমুনা হলো এই দুদিনের বৈঠক। পাকিস্তানে ও বাংলাদেশে সন্ত্রাসবাদের চাষ করে যারা, ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখছিল যারা, তারা ভালো করে আমার এখনকার এই প্রতিবেদনটি শুনবেন। নয়াদিল্লির এই বৈঠক মূলত দুইটি প্ল্যাটফর্ম মিলে অনুষ্ঠিত হয়। একটা প্ল্যাটফর্ম ছিল 21তম ইন্ডিয়া ইউএসএ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম এবং দ্বিতীয়টি হল 7ম ডেজিগনেশনস ডায়ালগ। স্থান নয়াদিল্লি। দুদিন ধরে প্রযুক্তিগত ও কর্মপর্যায়ের আলোচনার পর 6 ডিসেম্বর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ডক্টর বিনোদ বাহাদে, জয়েন্ট সেক্রেটারি কাউন্টার টেররিজম, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার। আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন মনিকা জ্যাকবসন, সিনিয়র ব্যুরো অফিসিয়াল, ব্যুরো অফ কাউন্টার টেররিজম, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, সেখানকার তিনি কর্ত্রী। বৈঠকের প্রধান বার্তা হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার যৌথভাবে অবস্থান, সমস্ত রকমের সন্ত্রাসবাদকে বিনা শর্তে নিন্দা। দুই দেশই স্পষ্ট ভাষায় বলেছে সন্ত্রাসবাদকে রাজনৈতিক বা মতাদর্শিক বা অন্য কোনো অজুহাতে ন্যায্যতা দেয়া যায় না। এতদিন আমেরিকার কাছে আমেরিকা নিজে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো তারা তাদের কাছে খারাপ, কিন্তু ভারতে যারা সন্ত্রাস চালাতো, পাকিস্তানি মদতপুষ্ট, তাদেরকে সন্ত্রাসী বলার আগে আমেরিকা 10 বার ভাবতো, অনেক সময় এটা বলতো না। ক্রস বর্ডার টেররিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বৈঠক। যৌথ বিবৃতিতে ক্রস বর্ডার টেররিজম শব্দ ব্যবহার করে ভারতের নিরাপত্তা উদ্বেগ, যা মূলত পাকিস্তানি উৎসের সন্ত্রাস, সেটাই সরাসরি কিন্তু প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এখানেই শেষ নয়, দোষীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা। ভারতীয় ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের উপর জোর দেয়া হয়েছে। এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছিল বৈঠকে 22 এপ্রিল 2025-এর
পেহেলগাঁও হত্যাকাণ্ডের কথা, যা ছিল অপারেশন সিন্দুরের ফ্ল্যাশ পয়েন্ট। এছাড়া উঠেছিল 10 নভেম্বর 2025-এ দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসী হামলা। এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি সন্ত্রাসীদের সম্পৃক্ত থাকার কথা। এই দুই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর অর্থ বাংলাদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের সবুজ সংকেত পেয়ে গেল ভারত। আলোচনার মূল থিম ছিল নিরাপত্তা ইস্যু। বৈঠকে ট্র্যাডিশনাল এবং ইমার্জিং দুই ধরনের হুমকি নিয়েই আলোচনা হয়। সন্ত্রাসী নিয়োগ মানে টেররিস্ট রিক্রুটমেন্ট, অনলাইন প্রোপাগান্ডা, সোশ্যাল মিডিয়া ও চরমপন্থী নেটওয়ার্কের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ যেভাবে হচ্ছে সেটা কিভাবে ঠেকানো যায় সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বলা বাহুল্য, এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করার ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেল ভারত। এর আগে বাংলাদেশ পাকিস্তানে অপারেশন সিন্দুরে সন্ত্রাস ঘাঁটিতে আক্রমণ করেছিল ভারত, কিন্তু তারপরে তাদেরকে পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে নেমে পড়ে। 4 দিনের যুদ্ধ, তারপরে যুদ্ধ থেমে যায়। কিন্তু এখনো বাংলাদেশে সেভাবে কোনো পদক্ষেপ করেনি ভারত। এই বৈঠকের ফলে সেটাও সম্ভব হবে। বৈঠকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ও ইউনাইটেড নেশনস 1267 এই বিষয়ে এই প্রথম স্পষ্ট অবস্থান নিল আমেরিকা। লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ, এদের প্রক্সি, স্পন্সর, ফান্ডার ও ব্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার জন্য যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউএন 1267 স্যাংশনস রেজিমের আওতায় অতিরিক্ত ডেজিগনেশন মানে তালিকাভুক্ত হয়েছে। গ্লোবাল অ্যাসেট তাদের ফ্রিজ করা হবে, মানে যেখানে সারা পৃথিবীতে তাদের সম্পদ আছে সেগুলো জব্দ করা হবে। তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর্মস এমবার্গো অর্থাৎ অস্ত্র সরবরাহ নিষেধ করা হবে। ভারত বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে, কারণ তারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF যারা পহেলগাঁও হত্যাকাণ্ড করেছিল তাদেরকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষিত করে দিয়েছে আমেরিকা। এটি এলইটির একটা প্রক্সি সংগঠন এবং পহেলগাঁও হামলার দায় তারাই নিয়েছিল। যৌথ বিবৃতিতে ও সংবাদ প্রতিবেদনে কয়েকটি প্র্যাকটিক্যাল কোঅপারেশনের কথাও এসেছে, সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকার এই হাত মেলানো এক নতুন যুগের সূচনা করল। এবার বলবো অল্প কথায় ভারতের কৌশলগত লাভ কি হলো এবং বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলো এবং যারা বাংলাদেশে সন্ত্রাসীদের মদত দিচ্ছে ভারত ভাঙার জন্যে, তাদের জন্য এই বৈঠকের সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে সেই বিষয়টি। এই বৈঠকটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত লাভজনক হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষিতে, যেখানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো এবং স্থানীয় সন্ত্রাসী দলগুলো ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে। ভারতের মূল কৌশলগত লাভগুলোকে এভাবে বলা যায়, যেমন 1, ভারতের ক্রস বর্ডার টেররিজম ন্যারেটিভ যেটা সারা পৃথিবীতে ভারত দিয়েছে সেটা এখন আন্তর্জাতিক স্তরে মার্কিন সমর্থন পেল। এতদিন কিন্তু মার্কিনীরা ভারতের সমস্ত এইসব ব্যাপারে সমর্থন দেয়নি, যা পাকিস্তান উৎস সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে গ্লোবালি বৈধতা দিল। এবার যৌথ বিবৃতিতে দুই দেশের এলইটি, জৈশ-ই মোহাম্মদ, JEM, ISIS, IS ও আল কায়দা এর পরিষ্কার নাম উল্লেখ করা হয়েছে, যা ভারতের দীর্ঘমেয়াদী অভিযোগকে প্রতিষ্ঠিত করে দিল। 2 নম্বর, UN 1267 স্যাংশনস রেজিমে
অতিরিক্ত শক্তি পেল ভারত। দুই দেশ যৌথভাবে এলইটি ও জৈশ-ই মোহাম্মদের প্রক্সি স্পন্সর ফান্ডার ও ব্যাকারদের জন্য অতিরিক্ত ইউএন স্যাংশন এবার দাবি করতে পারবে। এর অর্থ বৈশ্বিক সম্পদ জব্দ, অ্যাসেট ফ্রিজ, ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যান, অস্ত্র সরবরাহ নিষেধ বা আর্মস এম্বার্গো, এই সবগুলো এই জঙ্গি নেটওয়ার্কগুলোর আন্তর্জাতিক কার্যক্রমকে একেবারে দুর্বল করে দেবে। 3 নম্বর, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, ওই পহেলগাঁও ঘটনার, এদেরকে আমেরিকা ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও বলেছে এবং স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট এসডিজিটি হিসেবে ঘোষণা করে দিয়েছে এই বৈঠকে। এটি গুরুত্বপূর্ণ কারণ টিআরএফ হলো লস্কর-ই তৈবার একটা প্রক্সি যারা পহেলগাঁও হামলা চালু করেছিল, পরিচালনা করেছিল। চতুর্থত, এফএটিএফ প্ল্যাটফর্মে ভারতের অবস্থান শক্তিশালী হলো। এই দেশ এফএটিএফ এর সমন্বিত কর্মসূচি চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর কি পরিণাম? এর পরিণামে পাকিস্তান, বাংলাদেশ এরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে কোনো আর্থিক সংগঠন থেকে কোনো টাকা লোন পাবে না। এরা ব্ল্যাক লিস্টেড হয়ে গেল। বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর উপর তাহলে কি প্রভাব হবে একটু দেখি। জামাতুল আনসার ও হুজি বাংলাদেশের সদস্যদের ফান্ডিং চ্যানেল বন্ধ হবে এবার। এই দলগুলো এলইটির সঙ্গে যুক্ত, তাই অতিরিক্ত ইউএন ডিজাইনেশন তাদের সৌদি আরব, মালয়েশিয়া, হাওলার এসব জায়গা থেকে হাওলা নেটওয়ার্কের মাধ্যমে আসা তহবিল বন্ধ করে দিতে পারে। এর সবথেকে বড় কথা, এর একটা বিরাট চাপ আসবে ইউনূস সরকারের ওপর, কারণ তারাই কিন্তু এই সংগঠনগুলোকে তোল্লাই দিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, টেরর ফান্ডিং নেটওয়ার্কের চাপ আসবে এফএটিএফ এর তত্ত্বাবধানে। হাওলা, ক্রিপ্টো, এনজিও কভার, এগুলো শনাক্তকরণ বাড়বে। যে এনজিও খুলে এইসব কাজ করা সেগুলো বন্ধ হবে এবং এই গ্রুপগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। তৃতীয়ত, আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এই দলগুলোর উচ্চ পর্যায়ের কমান্ডারদের, যেমন ধরুন জসিম-উদ্দিন রেহমানি, ইনি সারা পৃথিবী ঘুরে ঘুরে তিনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন, তিনি তার সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছেন। ট্রেনিং বা সমন্বয়ের জন্য ইনি বিদেশে যেতে পারবেন না এবং এর মতো যারা আছে তারাও বিদেশে যেতে পারবে না। 3 নম্বর, জঙ্গি বন্ধু মোহাম্মদ 4 নম্বর, জঙ্গি বন্ধু মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর ভারতের চাপ আরো বাড়বে। আমেরিকা থেকে প্রশ্রয় এই সরকার পাবে না। পঞ্চমত, বাংলাদেশের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানো আরো সহজ হলো। অপারেশন সিন্দুরের মতো জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ভারত ভবিষ্যতে আরো প্রোঅ্যাক্টিভ হতে পারবে। সব মিলিয়ে ইউনূসের মদতে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের যে চাষ শুরু হয়েছিল পাকিস্তানের আইএসআই এর তত্ত্বাবধানে, সেটা বিপুলভাবে বাধাগ্রস্ত হলো। এমনিতেই রাশিয়া ভারতের পাশে, এবার সব বুঝে আমেরিকাও এসে দাঁড়াতে বাধ্য হলো ভারতের পাশে। তাহলে বুঝতেই পারছেন কি হবে, ভারত কোন জায়গায় উঠে গেল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করে গেলেন। খবর রটেছে যে তিনি ভারত সফরকালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। কোনো তথ্যসূত্র ছাড়াই এই তথ্য প্রচারের লাভ ক্ষতি কার সেটা নিয়ে বিশেষ আলোচনার প্রয়োজন দেখি না, কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা নিয়ে তো আলোচনা হতেই পারে, কি বলেন? চলুন আলোচনায় যাওয়া যাক। চলুন একেবারে পরিষ্কার জায়গা থেকে শুরু করি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সদ্য সমাপ্ত 48 ঘন্টার ভারত সফরের সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সাক্ষাৎ হয়নি। এ বিষয়ে কোনো প্রমাণ নেই, কোনো নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র নেই, এমনকি ভারত বা রাশিয়ার সরকারি পর্যায় থেকেও ইঙ্গিত মাত্র পাওয়া যায়নি।
যা হয়েছে তা মূলত কিছু অনুমান ভিত্তিক খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন এবং কিছু মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন অতিরঞ্জন। এই গুজব শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে শক্তিশালী দেখানোর চেষ্টার বদলে উল্টো তাকে আরো জটিল বাস্তবতার মুখে ফেলছে বলে আমি বিশ্বাস করি। পুতিনের এই সফর ছিল একেবারেই উচ্চ মাত্রার কৌশলগত এবং রাষ্ট্রীয় সফর। এর প্রতিটি মিনিট ছিল আগাম নির্ধারিত। নিরাপত্তা বলয় ছিল বহুস্তর বিশিষ্ট, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জ্বালানি, পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা শিল্প, খনিজ সম্পদ, বাণিজ্য এবং বহুমাত্রিক ভূ রাজনীতি। বিশ্বের বড় শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন, এই সফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল। কারণ একদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে রাশিয়ান তেল কেনা নিয়ে ভারতকে চাপ দিচ্ছে, অন্যদিকে চীন নিজেও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক জ্বালানি সম্পর্কে বাঁধা। এমনকি যুক্তরাষ্ট্র যে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি ক্রয় করে সেটা পুতিন নিজেই বলেছেন। এই সফরে পুতিন সরাসরি যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, আমেরিকা নিজে যখন রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কেনে, তখন ভারত তেল কিনলে কেন শাস্তির মুখে পড়বে? যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাশিয়ার তেল কেনার উপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে। তাদের যুক্তি, ইউক্রেন যুদ্ধে সেই অর্থ ব্যবহার হচ্ছে। পুতিনের বক্তব্য ছিল স্পষ্ট, দিল্লির সঙ্গে রাশিয়ার জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে। অর্থাৎ এই সফরের কেন্দ্রে ছিল শক্তি রাজনীতি, যুদ্ধ অর্থনীতি আর বহু মেরু বিশ্ব ব্যবস্থা নির্মাণের হিসাব। পাশাপাশি রাশিয়া আবারও তুলে ধরেছে তামিলনাড়ুর কুদানকুলামে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কথা। 6টি ইউনিটের মধ্যে 2টি চালু, 4টি নির্মাণাধীন। ছোট মডুলার রিঅ্যাক্টর, ভাসমান পারমাণবিক কেন্দ্র, চিকিৎসা ও কৃষিতে পারমাণবিক প্রযুক্তি সহযোগিতার ঘোষণাও এসেছে এই সফর থেকে। এর সঙ্গে 2030 সাল পর্যন্ত ভারত রাশিয়ার একটি অর্থনৈতিক কর্মসূচির ঘোষণা, যেখানে জাহাজ নির্মাণ, বেসামরিক পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ সফরের প্রতিটি স্তরই ছিল রাষ্ট্র বনাম রাষ্ট্রের কৌশলগত স্বার্থ নির্ভর। এই সফরে কোনো মেগা প্রতিরক্ষা চুক্তির ঘোষণা না এলেও বাস্তবতা হলো রাশিয়ার শীর্ষ সমরাস্ত্র কোম্পানির সিইও, S-57 যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান, S-400 এবং S-500 সংশ্লিষ্ট কর্মকর্তারা পুতিনের সফর সঙ্গী ছিলেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলাদাভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এসব ইঙ্গিত দেয় বড় অস্ত্র চুক্তি আলোচনা পর্দার আড়ালেই এগোচ্ছে। ভারত হয়তো প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু চাণক্য নীতি অনুযায়ী এগোচ্ছে। ভারতের সামরিক বাস্তবতায় রাশিয়ার গুরুত্ব এখনো বিশাল। ভারতের ব্যবহৃত যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স, রাইফেলস, মিসাইলের বড় অংশই রুশ প্রযুক্তির উপর নির্ভরশীল। ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র যৌথ উদ্যোগে তৈরি হয়ে ইতিমধ্যেই বিশ্বের শীর্ষ অস্ত্র ব্যবস্থার তালিকায় জায়গা করে নিয়েছে। S-400 বাস্তব যুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে। এর মানে S-500 নিয়ে ভারত রাশিয়া সম্পর্ক শুধু কাগুজে কূটনীতি নয়, এটা সরাসরি যুদ্ধ সক্ষমতার সঙ্গে যুক্ত। এই প্রেক্ষাপটে বাংলাদেশ প্রসঙ্গ মূল আলোচনায় ছিল না, এটা নিশ্চিত, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটাও আমরা জানি। এই প্রসঙ্গটি যে গুরুত্বপূর্ণ সেটা কখনোই অস্বীকার করছি না। ভারত এবং রাশিয়া দুই দেশই সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি হয়নি সেটা কোনো পক্ষ বলেনি। কূটনৈতিকভাবে এটা স্বাভাবিক, কারণ শেখ হাসিনা এখন কোনো রাষ্ট্রীয় দায়িত্বে নেই। ফলে তাকে দিয়ে পুতিনের মতো রাষ্ট্রনায়কের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার এবং সেটা ভারতের মাটিতে একটা প্রশ্নই ওঠে না। এখানেই আসল বিষয়টি পরিষ্কার করা দরকার। শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে একটি পরিচিত মুখ। বাংলাদেশে এ যাবৎকালে অন্যান্য শাসকদের তুলনায় তার সময়ে আন্তর্জাতিক নেতৃত্বের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ ছিল অনেক গুণ বেশি বিস্তৃত এবং সক্রিয়। ব্যক্তিগত লেভেলে এবং সরকারি পর্যায়ে এই যোগাযোগ অনেক বেশি ঘনিষ্ঠ, অনেক বেশি পারস্পরিক স্বার্থ নির্ভর। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য সব জায়গায় শেখ হাসিনা সরাসরি যোগাযোগের চ্যানেল ছিল।
কিন্তু ক্ষমতা হারানোর পর তার রাজনৈতিক বাস্তবতা একেবারেই বদলে গেছে। এখন তিনি এমন এক পর্যায়ে আছেন যেখানে কার সঙ্গে দেখা করবেন, কার সঙ্গে কথা বলবেন, একটি ছবি কোথায় ছাপা হবে, সবকিছুর ভূরাজনৈতিক মূল্য আছে। এক পক্ষের সঙ্গে দেখা করলে অন্য পক্ষ অসন্তুষ্ট হবে কিনা, সেটাই এখন তার সবচেয়ে বড় বিবেচনা বা হিসেবের বিষয়। এই কারণে শেখ হাসিনা যদি সত্যি সত্যি পুতিনের সঙ্গে দেখা করতেন, তাহলে সেটি গোপন রাখা প্রায় অসম্ভব হতো। ভারত, রাশিয়া, পশ্চিমা গোয়েন্দা সংস্থা, মিডিয়া, সব জায়গা থেকেই তার প্রতিফলন পাওয়া যেত। অথচ বাস্তবে তা হয়নি, বরং দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পক্ষ থেকেই এই বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি। সেটাই সবচেয়ে বড় প্রমাণ যে বাস্তবে এমন কোনো সাক্ষাতের ঘটনা ঘটেনি। বর্তমান রাজনৈতিক অসময়ে শেখ হাসিনাও জানেন যে কোনো একতরফা বার্তা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে এই সফরকে ঘিরে যে আঞ্চলিক উদ্বেগ তৈরি হয়েছে, সেটা আসলে শেখ হাসিনা নয়, তুরস্ক, পাকিস্তান এবং আংশিকভাবে বাংলাদেশের সামরিক ভারসাম্যকে ঘিরে। ভারতের ধারণা, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তুরস্ক ও পাকিস্তান মিলিতভাবে বাংলাদেশকে এমন কিছু অস্ত্র সরবরাহ করছে যার তাৎক্ষণিক নিরাপত্তা প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। তুরস্ক ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন দেয়, আবার নিজে রাশিয়া থেকে অস্ত্র কেনে। এই দ্বিচারিতায় দিল্লি এবং মস্কো উভয় পক্ষকেই তুরস্কের ব্যাপারে সন্দিহান করে তুলেছে। এই বাস্তবতায় ভারত রাশিয়ার নতুন সামরিক সমঝোতা তুরস্ক এবং পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। শেখ হাসিনার সঙ্গে কোনো কাল্পনিক সাক্ষাৎকার আসলে এখানে কোনো মাইনে রাখে না। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, রাশিয়া যেমন কুদানকুলামে ভারতের পারমাণবিক প্রকল্প চালাচ্ছে, ঠিক এমনই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় চলছে। সরকার বদলালেও এই চুক্তি বাতিল করা সহজ নয়, বাতিল করা হয়নি, বরং বড় অঙ্কের জরিমানার প্রশ্ন আছে, প্রযুক্তিগত নির্ভরতা আছে, কূটনৈতিক দায়বদ্ধতা আছে বাংলাদেশ সরকারের। অর্থাৎ বাংলাদেশ রাশিয়া সম্পর্ক এখনো পর্যন্ত প্রকল্প নির্ভর বাস্তবতায় আটকে আছে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে সেটি সরে গেছে। সব মিলিয়ে আসল ছবিটা খুব পরিষ্কার। পুতিনের ভারত সফর ছিল শক্তি, অস্ত্র, জ্বালানি এবং বিশ্ব ব্যবস্থার পুনর্বিন্যাসের সফর। সেখানে শেখ হাসিনার কোনো ভূমিকা ছিল না, থাকার সুযোগও ছিল না। তার সঙ্গে পুতিনের কোনো সাক্ষাৎ হয়নি এবং বাস্তব কূটনীতি বিচার করলে এমন সাক্ষাৎ হওয়ার প্রশ্নই ওঠে না। গুজবটি রাজনৈতিকভাবে যতটা চটকদার, বাস্তবে ততটা ফাঁপা, এবং এমন হতে পারে শেখ হাসিনার শত্রুরা এটি রটিয়েছে, হতে পারে তো, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই গুজব রটিয়ে কার লাভ হয়েছে? শেখ হাসিনার নয়, এটা আমি নিশ্চিত। কারণ এই ধরনের খবর তাকে আন্তর্জাতিক ক্ষমতার ছায়ায় দাঁড় করিয়ে এমন একটি বার্তা দেয় যা তাকে ঘিরে থাকা সব পক্ষের জন্য অস্বস্তিকর। তার বর্তমান অবস্থানের সবচেয়ে যুক্তিযুক্ত পথ হলো নীরব কূটনীতি, অতিরিক্ত প্রকাশ্যতা নয়, খুবই নীরবে এবং শক্তিশালী ভাবে কাজ করে যাওয়া। আর ঠিক সেটাই আসলে তিনি করছেন। এই কথিত সাক্ষাৎকার নিয়ে তার পক্ষ থেকে কোথাও কোনো শব্দ নেই, এটাই হচ্ছে বাস্তবতা। তার মানে কি? শেষ কথাটা কি? শেষ কথাটা হলো, রাষ্ট্রীয় সফর, উচ্চমাত্রার নিরাপত্তা, সামরিক এবং জ্বালানি চুক্তির ভেতর লুকিয়ে থাকা কোনো গোপন রাজনৈতিক নাটকের কল্পনা করা যতটা সহজ, বাস্তবে সেটা ততটাই অবাস্তব। পুতিন এবং শেখ হাসিনার সাক্ষাৎ হয়নি। এই সরল সত্যটা যত দ্রুত সবাই মেনে নেবে, ততই গুজবের বাজার ঠান্ডা হবে আর বাস্তব রাজনীতির হিসাবটা পরিষ্কার থাকবে। আমার মনে হয় আমার কথা আমি বলেছি, এবং এখন বাকিটুকু বিশ্বাস অবিশ্বাস আপনাদের। এবং আমি আরেকটা কথা দিয়ে শেষ করি, এই সাক্ষাৎকার থেকে শেখ হাসিনার প্রাপ্তি কিছু নেই, হারানো ছাড়া। সুতরাং এই সাক্ষাৎকার হয়নি। ভালো থাকবেন সবাই।